দেখ রূপ, তুই যা ভাবছিস তা একদম ঠিক হচ্ছে না। চাচা চাচি যদি একবার জানতে পারে তুই রেহান ভাইকে প্রেমের প্রস্তাব দিয়েছিস, তাহলে কি হবে বুঝতে পারছিস? আমাদের দু বোনকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে মামা মামি। কথাটা শেষ করে দীর্ঘশ্বাস ছাড়ল ফারহা। ফারহার কথা শুনে অষ্টাদশী রূপ খিলখিলিয়ে হেসে ফারহাকে বলে উঠল, বনু, আমার মুখ দেখে কি তোর কি মনে হয় আমি পাগল? আরে বনু, ওই চরিত্রহীন রেহানকে আমি ভালোবাসবো, এটা স্বপ্নেতেও কখনো বাস্তব হয়ে আনবে না। কথাটা বলে আবারও খিলখিল করে হাসতে লাগলো রূপ। ফারহা রূপের কথা বুঝতে না পেরে কপাল কুঁচকে বলল, মানেটা কি? তুই ঠিক কি বলতে চাইছিস রূপ? রূপ এবার বেশ গম্ভীর মুখে বলতে লাগলো, তুই সব ভুলে গেলেও আমি ভুলিনি বড় আব্বু আম্মু আর আমার বাবা মায়ের মৃত্যুর কথা। এক রাতেই আমাদের এতিম হওয়া, আমাদের সব সম্পত্তি হঠাৎ করে নিজেদের নামে করে নেওয়া, সবটা আমার মনে আছে। এই 5 বছর ধরে আমি নীরবে সবটা দেখে আসছি। এবার সময় হয়েছে সব কিছু ফিরিয়ে নেওয়ার। রূপের কথা শুনে ফারহা ঠান্ডা গলায় বলতে লাগলো, আমি জানি রূপ, আমার আব্বু আম্মু আর ছোট বাবা ছোট মাকে তুই কতটা ভালোবাসিস। কিন্তু বোকা মেয়ে, তুই কি তাদের কিছু করতে পারবি? বরং তারা যদি জানতে পারে তুই রেহানকে প্রেমের প্রস্তাব দিয়েছিস, তাহলে সোনায় সোহাগা হবে। তোর সাথে ওই নেশাখোর রেহানকে বিয়ে দিয়ে দেবে। ফারহার কথা শুনে রূপ আঁতকে উঠে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, বনু, তাহলে এবার কি হবে? আমাকে কি সত্যি ওই নেশাখোর রেহানকে বিয়ে করতে হবে? রূপের বোকা বোকা কথা শুনে ফারহা বলে, তোকে এই নিয়ে চিন্তা করতে হবে না। তোর লেখা চিঠিটা রেহানের কাছে পৌঁছানোর পূর্বে আমার হাতের মুঠোয় চলে এসেছে। তোর কাছে কি করে গেল চিঠিটা? ফারহা মুচকি হেসে বলে, সময় হলে সবটা জানতে পারবি। এখন দ্রুত রেডি হয়ে কলেজে চলে যা। আমি নাস্তা রেডি করে রেখেছি। বনু, খেতে গেলে যদি ওই মহিলা কিছু বলে? মেজো চাচি তোকে কিচ্ছু বলবে না। চাচার সাথে এই নিয়ে আমার কথা হয়েছে। রূপ হাঁ করে তাকিয়েছে ফারহার দিকে। ফারহা রূপের থেকে বছর তিনেক বড়। এই শেখ বাড়ির বড় মেয়ে ফারহা। ফারহা শেখ প্রাইভেট ভার্সিটিতে অনার্স 3য় বর্ষে পড়ছে। চাচি ফারহা আর রূপের পড়াশোনা করতে দিতে চায়নি, কিন্তু তাদের চাচা আশিক শেখ অনুমতি দেওয়াতে রুকসানা শেখ আর কিছু বলতে পারেনি। ফারহা শেখ বাড়ির বড় মেয়ে হওয়ার সুবাদে সবার চোখের মনি ছিল। ফারহার বাবা ফারহান শেখ আর মা ত্রিনা শেখের একমাত্র মেয়ে ফারহা। যেমন সুন্দর গায়ের রং, তেমনি বুদ্ধিমতী চঞ্চল মেয়ে ফারহা বাড়িটা হাসি খুশিতে ভরিয়ে রাখত। কিন্তু একটা ঝড় এসে সবকিছু ধ্বংস করে দিল। কিন্তু এর জন্য দায়ী কে? শেখ বাড়ির 3 ছেলে। বড় ছেলে ফারহান শেখ, মেজো ছেলে আশিক শেখ আর ছোট ছেলে রাকেশ শেখ। তাদের বাবা জমির শেখ মৃত্যুর পূর্বে সমস্ত সম্পত্তি বড় ছেলে আর ছোট ছেলেকে দিয়েছেন, কিন্তু আশিক শেখকে কোনো সম্পত্তি দেয়নি, কারণ আশিক শেখ ড্রাগ অ্যাডিক্টেড। জমির শেখ ভেবেছিলেন বিয়ে দিলে হয়তো তার মেজো ছেলে ভালো হয়ে যাবে, কিন্তু তার বিপরীতে আশিকের স্ত্রী রুকসানা শেখ উদ্যত আচরণ করতে লাগলো। স্বামী স্ত্রী রাত জেগে পার্টি করা, লাখ লাখ টাকা নষ্ট করে জুয়া খেলা, এগুলো যেন নিত্যদিনের কাজ হতে লাগলো। সাথে তাদের ছোট ছেলে রোহানকেও ঠিকমতো দেখাশোনা করতো না। ধীরে ধীরে রোহানও খারাপ সঙ্গে মিশে নেশা করতে লাগলো। জমির শেখ এবং তাদের বাকি 2 ছেলের চেয়ে তাদের ভালোর পথে ফিরিয়ে আনতে পারেনি। তাই বাধ্য হয়ে জমির শেখ তার মেজো ছেলে আর তার স্ত্রীকে বাড়ি এবং সম্পত্তি থেকে বিতাড়িত করে। রেহান আর ফারহার থেকে বছর খানিক বড় ছোট। রেহান ছোট হয়েও ফারহাকে কখনো বড় বোনের মর্যাদা দেয়নি, বরং বাজে ব্যবহার করে গেছে। ফারহা সবসময় অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সবকিছু একা হাতে হ্যান্ডেল করত। কিন্তু এক রাতে যখন শেখ বাড়ির বড় ছেলে, ছোট ছেলে আর তাদের স্ত্রীরা সুস্থ শরীরে নয় বরং রক্তাক্ত অবস্থায় ফিরে আসে, তখন ফারহা আর রূপ পাগল প্রায় অবস্থা। সে মুহূর্তে আশিক শেখ আর তার স্ত্রী রুকসানা তাদের ছেলে রেহানকে নিয়ে শেখ বাড়িতে প্রবেশ করে। তারপর থেকে 2 বোনের জীবন একদম বদলে যায়। ফারহা তার ভাবনার অতীত থেকে বর্তমানে ফিরে এসে দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে গিয়ে রেডি হয়ে নেয় ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। ড্যাড, আমার এখনই 5 লাখ টাকা লাগবে। হঠাৎ রেহানের মুখে এতগুলো টাকার কথা শুনে আশিক শেখ রেগে বলতে লাগলো, কি 5 লাখ টাকা? গতকালই তো
তুমি 3 লাখ টাকা নিয়েছো রেহান, তবে এখন কেন টাকা চাইছো? রেহান বেশ বিরক্ত হয়ে বলে উঠল, ওহ ড্যাড, এমনভাবে বলছো যেন তোমার টাকা আমি ছিনিয়ে নিচ্ছি। ভুলে যেও না, এই সম্পত্তির আসল মালিক তুমি, আমি বা মম কেউ না। এই সম্পত্তির মালিক একমাত্র রূপ আর ফারহা। তাই ভুলেও মার কাছে কোনো কৈফিয়ত চাইবে না। রেহানের কথা শুনে প্রচণ্ড রেগে যায় আশিক। বসা থেকে উঠে রেহানের দিকে তেড়ে যেতে নিলে সে মুহূর্তেই রুকসানা শেখ এসে বাধা দিয়ে বলে, কি করছো কি আশিক? ভুলে যাচ্ছ রেহান আমাদের একমাত্র সন্তান, আর আমাদের এই বিশাল সম্পত্তির একমাত্র অংশীদারই আমাদের ছেলে রেহান। তাই বলে এভাবে টাকা নষ্ট করবে? আর এটা আমাকে মেনে নিতে বলছো রুকসানা? রেহান তার বাবার কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, জাস্ট ওয়াও ড্যাড, দাদানের লাখ লাখ টাকা যখন তুমি নষ্ট করতে তখন কিছু হতো না, এখন আমি করলে দোষ? রাজকেল ছেলে, ড্যাডের সাথে এভাবে কথা বলে কেউ? ওহ মম, জাস্ট ফরগেট ইট। 10 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবি, না হলে। আর কিছু না বলে শীষ বাজাতে বাজাতে রুম থেকে বের হয়ে গেল। আশিক শেখ দীর্ঘশ্বাস ফেলে বলল, রুকু, ছেলেটার মনে হয় আর ভালো করতে পারলাম না। একটু যে শাসন করব তাও তোমার জন্য পারলাম না। ও আশিক, রেহান একদম ঠিক আছে। ওকে নিয়ে তোমার এখন না ভাবলেও চলবে। তুমি আকরাম ভাইয়ের সাথে ডিলটা নিয়ে কথা বলছো? বলছি, কিন্তু সমস্যা হচ্ছে আকরাম চাইছে ওর বড় ছেলে বেগের সাথে ফারহার বিয়ে দিতে। ওয়াও আশিক, এত বড় সুযোগ আমরা হাতছাড়া করব না। যেভাবে পারো ফারহানের সাথে মেঘের বিয়ের ব্যবস্থা করো, এতে করে আমাদের লাভ। সেটা হয় বুঝলাম, বাট ফারহা কি বিয়ের জন্য রাজি হবে? সেটা আমার উপর ছেড়ে দাও। ওকে কিভাবে রাজি করতে হবে আমার জানা আছে। বাড়াবাড়ি কিছু করছো না রুক্কু। ফারহাকে যতটা শান্ত মনে করো, ও কিন্তু ততটা শান্ত না। ট্রাস্ট মি আসিফ, আমি ফারহানকে বিয়ের জন্য রাজি করিয়ে ছাড়বো। এর জন্য আমাকে যা করার দরকার হয় আমি তাই করব। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ফারহা রূপকে তার ক্লাসে যেতে বলে ফারহা নিজের ক্লাসের দিকে হাঁটতে লাগলো। তখনই হুট করে পেছন থেকে ফারহার মাথায় থাপ্পড় মেরে বলে উঠল, এই মহিলা, এত লেট কইরা কেন আইলি? ধ্রুব কথা শেষ করার সাথে সাথে তানিয়া ধুম করে এক কিল বসিয়ে দিল ধ্রুবর পিঠে। ধ্রুব ব্যথায় কুকড়ে উঠে বলতে লাগলো, রক্ষসী মাইয়া, ময়রা ময়রা আমার জীবনটা তেনা তেনা কইরা দিল। আমি তোর অভিশাপ দিলাম তানু, তুই তো জামাইয়ের হাতে উঠতে বইতে মায়ের খাবি। ধ্রুব কথা শেষ করার আগে ধুম করে আরেকটা কিল বসালো উৎসাহ। এটা দেখে ফারহা ঠিক করে হেসে দিয়ে বলে উঠল, না উৎসাহ, আর মারিস না বেচারা ধ্রুবকে। দেখ কেমন মার খেয়ে বেঁকে গেছে। আরে ফারু, এই বেকা মায়ের খেয়া হয় নাই, এই বেকা হইছে সেকা খাইয়া। তানিয়ার কথা শুনে ধ্রুব দাঁত কটমটি বলে উঠল, সালির ঘরে সালি আমার হাফ সেঞ্চুরি ব্যাকআপ কইরা রাত দাঁত কেলাস। তোরে তো আমি কি যে করমু, দাঁড়া তুই। কি করবি তো সোমা খাবি? নিহাল মাঝখানে এসে কথাটা বলতেই ধ্রুব আর তানিয়া একসাথে চোখ রাঙিয়ে বলে উঠল, যেভাবে তুই আর উৎসাহকে চুমু দিস তাই না নিহু? বলেই দাঁত পেলিয়ে হাসলো তানিয়া। নিহাল পারে না তানিয়ার চুল ছিঁড়তে। এদিকে উৎসাহ রাগি চোখে নিহালের দিকে তাকিয়ে ক্লাসের দিকে হেঁটে গেল। ফারহা তার বন্ধুদের নাটক দেখে মুসকি মুসকি হাসতে লাগলো। নিহাল ফারহাকে হাসতে দেখে দাঁত কিড়মিড় করে বলে উঠল, শালি, তুইও তো ওদের মতো মির্জাফর। তানু আর ধ্রুবর সাথে ব্রেকআপ, এবার তোর সাথেও ব্রেকআপ করবো। আমার প্রেমের মাঝে তোরা 3 শয়তান হচ্ছিস ভিলেন। দেখিস, তোরা যখন প্রেম করবি তখন আমিও তোদের শান্তি মতো প্রেম করতে দেবো না। ধ্রুব নিহালের মাথা থাপ্পড় মেরে বলে উঠল, তুই সালা আগে নিজের প্রেম বাচ্চা, তারপর আমার প্রেমে বাধা দিতে আসিস। যা যা। ও শিট, উৎসাহ বেবি, আমি আসছি। কথাটা বলে দৌড় লাগালো নেহাল। আর নেহালের অবস্থা দেখে ফারহা, তানিয়া আর ধ্রুব হাসতে লাগলো। ফারহা তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশে তাকিয়ে মুচকি হেসে ক্লাসের দিকে চলে গেল। অন্যদিকে ফারহাকে কেউ একজন দূর থেকে ফলো করে যাচ্ছে। রূপন্তী শেখ কর্কশ গলায় নিজের নাম শুনে রূপ ভয় পেয়ে সামনে তাকিয়ে দেখে স্বয়ং স্যার এনামুল হক দাঁড়িয়েছে। রূপ শুকনো ঢোক গিলে তোতলাতে তোতলাতে বলতে লাগলো, স্যার আপনি? আমার ক্লাসে তো কে থাকবে? হ্যাঁ, এটা ক্লাস নাকি মাছের বাজার?
তিন বান্ধবী মিলে এত গল্প কিসের? স্যারের কথা শুনে রূপের পাশে বসা মিলা আর শাহিন উঠে দাঁড়িয়ে বলে উঠল, সরি স্যার, আর হবে না। হবে কি হবে না সেটা পরের ব্যাপার। এখনই ক্লাস থেকে বের হয়ে বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকো। স্যারের কথা শুনে রূপ মনে মনে স্যারের গুষ্টি সহ ধুয়ে দিচ্ছে। স্যার রূপের দিকে তাকিয়ে দেখে রূপ আপন মনে বকবক করছে। স্যার বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, এই মেয়ে, কি বক বক করছো? হ্যাঁ, আমাকেও বলো, আমরাও একটু শুনি। স্যারের কথা শুনে রূপ থতমত খেয়ে বলে, স্যার যদি আমার কথা শুনতে পান তো আমাকে বেঁধে বৃন্দাবন পাঠিয়ে দেবে। এই মেয়ে, কি বললে? জোরে বলো। না স্যার, কিচ্ছু না, আমরা যাচ্ছি। কথাটা বলেই রূপসহ মিলা শাহিন দৌড়ে ক্লাসের বাইরে চলে যায়। বস, ছবির ওই মেয়েটি কি সে যাকে আপনি এত বছর ধরে খুঁজছেন? ছবির মেয়েটির গালে আঙুল দিয়ে স্লাইড করতে করতে ঠোঁটের কোণে ক্রূর হাসি ফুটিয়ে আগন্তুক ব্যক্তি বলতে লাগলো, যাকে আমি এত বছর ধরে দেশে বিদেশে খুঁজে চলছি, সেই কিনা আমার দেশে আমার শহরে ঘুরে বেড়াচ্ছে। এটা তো সহ্য হচ্ছে না। মীর, কি করবি বলতো? মীর কপালে বিন্দু বিন্দু ঘাম ভয়ে হাত পা পেটের ভেতর যেন ঢুকে যাচ্ছে। আর যাবেই বা না কেন? সে জানে তার বস কতটা ভয়ঙ্কর। হাসতে হাসতে চোখের পলকে গলায় ছুরি বসিয়ে দিতে তার বিন্দুমাত্র হাত কাঁপে না। আগন্তুক কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তার পিয়ে মীরের দিকে তাকাতে মীর আমতা আমতা করে বলে উঠল, বস, আপনি যা ভালো মনে করেন। মীরকে ঘাবড়াতে দেখে আগন্তুকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মীর, তোমার ম্যাম খেলতে খুব পছন্দ করে, তাহলে এবার না হয় তোমার ম্যামের সাথে একটু খেলা যাক। মীর শুকনো ঢোক গিলে মাথা নেড়ে সম্মতি জানালো। আগন্তুক বসা থেকে উঠে ছবিটা নিয়ে গুনগুন করতে করতে হেঁটে বেরিয়ে গেল। বসকে চলে যেতে দেখে মীর একটু দম ছেড়ে কাউকে কল করলো। ফারহা খুব মনোযোগী হয়ে স্যারের লেকচার শুনছে, কিন্তু এদিকে উৎসাহ রেহানের ভেতর ঝগড়া শুরু হয়ে যায়। স্যার একবার সতর্ক করার পরও রেহান আর উৎসাহ কেউ স্যারের কথাকে পাত্তা দিল না। ফারহা এক প্রকার বিরক্ত হয়ে বলে উঠল, তোরা যদি এবার চুপ না হোস তাহলে এবার আমি যা করব তার জন্য তোরা কেউ আমাকে দোষারোপ করবি না। ফারহাকে রেগে যেতে দেখে রেহান আর উৎসাহ চুপ হয়ে যায়। এদিকে হঠাৎ ফারহার ফোন ভাইব্রেট হতে ফারহা ফোন বার করে নাম্বারটা দেখে সবার চোখের আড়ালে ক্লাসের পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। হ্যালো। ফারহা ফোনের ওপাশ থেকে কিছু একটা শুনে আর এক মুহূর্ত দেরি না করে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। এদিকে রূপ ফারহাকে ভার্সিটি থেকে বের হতে দেখে পিছন পিছন ছুটতে লাগলো। হঠাৎ তখনই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আল্লাহ গো, আমার কোমর ভেঙে গেল গো। এবার কি হবে আমার? আমার আর বিয়ে হইব না, ওই নেশাখোরকেই আমার বিয়ে করতে হবে। কোমর চেপে ধরে কথাগুলো অনবরত বলে গেল রূপ, আর তা শুনে দাঁড়িয়ে থাকা রৌনক থমকে উঠে বলল, এই স্টুপিড মেয়ে, কি সব আবল তাবল বলে যাচ্ছ? আর ছোটার সময় কি চোখ দুটো আকাশের দিকে তাকিয়ে হাঁটো? তোমার জন্য আমার ফোনটা তো ভেঙে গেল, এর দায় কে নেবে? হ্যাঁ? ধমকের সুরে কথা শুনে রূপের কোমরের ব্যথা মুহূর্তেই যেন ভ্যানিশ হয়ে গেল। চোখ মেলে তাকিয়ে সিনিয়র রৌনককে দেখে রূপের রাগ যেন ফুস করে কোথায় যেন হারিয়ে গেল। কোনোভাবে উঠে দাঁড়িয়ে দেখে রৌনকের হাতে ফোনটির স্ক্রিন ফাটা। এটা দেখে ভয়ে হাত পা কাঁপতে লাগলো, কারণ ফারহা যদি কোনোভাবে তার এই আকাম কুকামের কথা জানতে পারে তাহলে তার পিঠের ছাল তুলে ফেলবে। রৌনক এতক্ষণ দাঁড়িয়ে রূপের কাণ্ড দেখে এবার জোরে ধমক দিল, এ মেয়ে বয়রা নাকি? কথা শুনতে পাও না? এভাবে ঘোড়ার মতো ছুটলে কেন? আর আমাকে ধাক্কা দিয়ে বা ফোনটা ভাঙলে কেন? জানো এই ফোনের দাম কত? রূপের কণ্ঠস্বর নিচে করে আস্তে আস্তে বলতে লাগলো, সরি ভাইয়া, আসলে আপনাকে আমি খেয়াল করিনি। আমার বোনকে দেখতে তার কাছে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে আপনি খাম্বা হয়ে দাঁড়িয়ে পড়লেন। হোয়াট? কি বললে? আমি খাম্বা? না না ভাইয়া, আমি আপনাকে খাম্বা বলিনি, বলেছি খাম্বার মতো। শালা, আমার উপরে এই রূপের ওপর চেলানো, তোর বার বের করবো হনুমান জিরাফ একটা। একবার বাগে পাই তখন বোঝাবে রূপ কী জিনিস। এখন কিছু বলা যাবে না, নয়তো বনুর কাছে আর নয়তো স্যারের কাছে নালিশ ঠুকে দেবে। মনে মনে কথাগুলো ভাবতে লাগলো রূপ। তখনই
আবারও রৌনক ধমকে উঠে বলল, হে স্টুপিড গার্ল, তোমার নাম কি? রূপ। শুধু রূপ? আগে পিছে কিছু নেই? না না, আছে তো। আমার নাম রূপন্তী শেখ। তুমি ফারহার বোন না? জি ভাইয়া, আপনি বনুকে চেনেন? রূপের কথা শুনে রৌনকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রূপকে আর ধমক না দিয়ে বলল, খুব ভালো মতোই চিনি। ওকে, এবারের মতো মাফ করলাম, কিন্তু যাও, তবে দেখে শুনে চলাফেরা করবে, ওকে? জি ভাইয়া, তাহলে এখন আমি যাই। যাও। রূপ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গেটের দিকে দৌড় দিল, কিন্তু সেখানে ফারহাকে আর খুঁজে না পেয়ে আবার ফিরে আসে। আমাকে এখন ডাকা হলো কেন মিস্টার শাওন? আপনাকে আমি নই, বরং মাইনুল স্যার ডেকেছেন মিস মিষ্টি গার্ল। হোয়াট দ্য? শাওনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে মেয়েটি বলে উঠল, আপনাকে না আমি বারণ করেছি আমাকে এসব ফালতু নামে ডাকবেন না। আমাদের নিজস্ব একটি করে কোড নেম আছে, সো সেই নামেই ডাকবেন, ক্লিয়ার? ইয়েস ম্যাম। তো দেখি পুরো ফেয়ার হয়ে গেছেন। ওকে ওকে, আমি আপনাকে আপনার কোড নেমেই ডাকবো, মিস মিষ্টি গার্ল। মেয়েটি বুঝলো এই লোকের সাথে কথা বলাটাই বৃথা, তাই সে কথা না বাড়িয়ে নিজ গন্তব্যে চলে গেল। এদিকে শাওন কিছুক্ষণ তার মিস্ট্রি গার্লের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। রুমের দরজার সামনে দাঁড়িয়ে নক করে মেয়েটি তখনই ভেতর থেকে একজন বলে ওঠে। মেয়েটি রুমে প্রবেশ করে সামনে বসা অর্ধবয়স্ক লোকটিকে সালাম জানাতে অর্ধবয়স্ক লোকটি মেয়েটিকে বসতে বলে। মেয়ে যথাস্থানে বসে বলে, স্যার আমাকে এত আর্জেন্ট আসতে বলার কারণ কি? মিস্ট্রি গার্ল। স্যারের কথা শেষ করতে না দিয়ে মেয়েটি বলে উঠল, স্যার আপনিও মিস্টার শাওনের মতো শুরু করেছেন? মেয়েটির কথা শুনে লোকটি হেসে উঠে বলে, দেখো সিয়া, শাওনের দেওয়া নামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমার তো বেশ ভালোই লাগে মিস্ট্রি গার্ল, কি বলো? স্যার প্লিজ মজা নেওয়া বন্ধ করুন, আমাকে আবার ফিরতে হবে ভার্সিটি শেষ হওয়া আগেই। ওকে ওকে, দেন কাজের কথাই আসি। ওই নাও ফাইল, এটাতে সব কিছুর ডিটেলস দেওয়া আছে, তুমি ভালো করে পড়ে নিও। আর হ্যাঁ, একটা কথা তোমাকে স্মরণ করিয়ে দিই, এই ফাইলের মানুষগুলো প্রত্যেকে হাই প্রোফাইলের লোক, তাদের ক্ষমতা মন্ত্রী মিনিস্টার পর্যন্ত, তাই খুব গোপনে কাজটা তোমাকে করতে হবে। শিয়া ফাইলটা খুলে একবার চোখ বুলাতে একটা নামের উপর আটকে যায়। নামটার উপর শিয়া আঙুল দিয়ে ক্রস চিহ্ন করে স্যারকে বলল, ডোন্ট ওয়ারি স্যার, এদের র্যাকেটটা আমি নিজ হাতে ধ্বংস করব। তার সাথে এদের রাতের ঘুমও হারাম না করে আমি সিয়া দম নিব না। দ্যাটস এ স্প্রিট, এই জন্যই তো আমি এই কেসটার জন্য তোমাকে সিলেক্ট করেছি। থ্যাংক ইউ স্যার এই সুযোগটা আমাকে দেওয়ার জন্য। তাহলে কাজে লেগে পড়ো। এরা আগামী সপ্তাহে 300 মেয়ে বাচ্চা পাচার করবে, এর আগে আমাদের এদের ধরতে হবে। ডোন্ট ওয়ারি স্যার, আমি আর আমার টিম আজ থেকেই কাজে লেগে পড়ব। আজ তাহলে আসি স্যার। ওকে, এসো, তবে নিজের খেয়াল রেখো। ওকে স্যার। শিয়া স্যারকে সালাম জানিয়ে রুম থেকে বের হয়ে শাওনের মুখোমুখি হয়। শিয়া ভ্রুদয় কুঁচকে বলে, কিছু বলবেন মিস্টার শাওন? শাওন এক দৃষ্টিতে শিয়ার দিকে তাকিয়ে থেকে নরম স্বরে বলতে লাগলো, মিস মিষ্টি গার্ল, এই প্রজেক্টে কিন্তু ভীষণ রিস্ক, সাবধানে কাজ করবেন প্লিজ। আর যদি আমার কোনো হেল্প প্রয়োজন হয় তো প্লিজ আমাকে ছোট্ট একটা মেসেজ করবেন, আমি আপনাকে সাহায্য করার জন্য হাজির হয়ে যাব। শিয়া সবটাই শুনল, তবে কোনো রিয়াক্ট না করে শান্ত গলায় বলল, শিওর মিস্টার শাওন, আমার যদি সত্যি মনে হয় আপনার হেল্প আমার প্রয়োজন, তখন নিশ্চয়ই আপনাকে আমি স্মরণ করব। আসছি তাহলে। শিয়া আর এক মুহূর্ত না দাঁড়িয়ে অফিস থেকে বেরিয়ে আসলো। সাহারা, কোথায় তুমি? এদিকে এসো, একটা গুড নিউজ আছে। আমি আকরামের এহেন চিৎকারে সাহারার হাত থেকে চায়ের কাপ পড়ে যেতে যেতে সামলে নিলেন। দ্রুত নিজের রুমের দিকে যেতে নিলে দেখে আকরাম হাসি খুশি মুখ নিয়ে তার একমাত্র সহধর্মিণীর সামনে এসে বলে, বউ, একটা গুড নিউজ আছে। তোমার মনের আশা বোধ হয় এবার পূরণ হতে চলেছে। কি হয়েছে সেটা আগে বলবে তো? আর এমন শাড়ির মতো বউ বউ বলে চেঁচাচ্ছ কেন? এখনো কি আমরা নতুন বর বউ নাকি? দেখো বউ, তুমি আমি হচ্ছি এভারগ্রিন, সো আমরা বুড়ো বুড়ি নই, বরং আমরা এখনো 30 বছর আগের আকরাম চৌধুরী, আর তুমি আমার মিসেস সাহারা চৌধুরী আছো। মিসেস সাহারা দাঁত কটমটিয়ে বলে উঠল, তুমি আর ভালো হবার নও, কি হয়েছে সেটা বলো। আশিক ভাইজির সাথে আমাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য
রাজি হয়ে গেছে। কথাটা শুনে মিসেস সাহারা ভীষণ খুশি হন, কারণ ফারহাকে তারা ছোটবেলা থেকে চেনে। যেমন সুশীল ভদ্র, তেমন আগুন সুন্দরী আর বুদ্ধিমতী। এমন মেয়েকে কে না চায় তাদের রাজপুত্রের সাথে বিয়ে দিতে। সত্যি বলছো? তাহলে তো খবরটা মেঘকে জানাতে হয়। এবার সময় হয়েছে ওর দেশে ফেরার। তুমি মেঘকে কল করে দেশে আসতে বলো আকরাম। হ্যাঁ, আমি এক্ষুনি ওকে কল করছি। আকরাম চৌধুরী তার বড় ছেলে মেঘকে কল করতে চলে যেতে মিসেস সাহারা বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ মেঘের এক জঘন্য অতীত। ফারহা যদি কখনো মেঘের অতীত সম্পর্কে জানতে পারে, তাহলে কি ফারহা কখনো মেঘকে মেনে নেবে? আর মেঘ যদি ফারহাকে না পায়, তাহলে কি করবে? সবকিছু ধ্বংস করে ফেলবে। ভাবতেই ভয়ে শিউরে উঠল মিসেস সাহারা। সুইজারল্যান্ডের এক আলিশান বাড়িতে রাজকীয় কক্ষে নরম তুলতুলে বিছানায় এক যুবক ঘুমিয়ে আছে। হঠাৎ ফোন কল আসায় ঘুমের ঘরে কপাল কুঁচকে হাত বাড়িয়ে ফোনটা তুলে নিয়ে কল রিসিভ করে কানে ধরে। মুহূর্তের মধ্যে যুবকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমি নেক্সট ফ্লাইটে আসছি ড্যাড। কথাটা বলে কল ডিসকানেক্ট করে বিড়বিড় করে বলতে লাগলো, আমি আসছি বোকাফুল, এবার তোমাকে আমার করে নেওয়ার জন্য আসছি। বলে বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে দাঁড়িয়ে পড়ল। পানির কণাগুলো শক্তপোক্ত জিম করা পেটানো শরীর ছুঁয়ে গড়িয়ে পড়ছে। গৌড় বর্ণের অনেক নারী মেঘ চৌধুরীকে ছুঁয়ে দেখার জন্য অনেক কামনা করেও যুবকের আশেপাশে ভিড়তে পারেনি, তার ভয়ঙ্কর রাগের কারণে। শাওয়ার শেষ করে মেঘ চেঞ্জ করে তৈরি হয়ে রুম থেকে বের হতেই সার্ভেন্টরা ব্ল্যাক কফি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ল। মেঘ কফির মগটা তুলে নিয়ে ফোনের কাউকে কল করে বলে, দেশে ফেরার ব্যবস্থা করো। ওকে স্যার, 1 ঘন্টা বাদে একটা বিডির ফ্লাইট আছে। ওকে। রাজকীয় চেয়ারে বসতেই টাইগার এসে মেঘের গা ঘেঁষতে লাগলো। মেঘ পরম আদরে টাইগারের শরীরে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, টাইগার, তোর মালকিন আসছে, খুব শীঘ্রই তাকে দেখার জন্য খুব উদগ্রীব হয়ে আছিস, তাই না? টাইগার নামক কুকুরটি ঘেউ ঘেউ করে লেজ নাড়তে লাগলো, মালকিনকে দেখার ইচ্ছা পোষণ করে। মেঘ মুচকি হেসে টাইগারের শরীরে হাত বুলাতে লাগলো। এদিকে উৎসাহ, নেহাল, ধ্রুব, তানিয়া পুরো ভার্সিটিতে ফারহাকে খুঁজে কোথাও না পেয়ে ভার্সিটির পিছনে পুকুর পাড়ের দিকে এসে দেখে রূপ একটা ছেলেকে কান ধরে উঠবোস করাচ্ছে। এটা দেখে ওরা সবাই ছুটে সেখানে যেতে রূপ তার বনুর বন্ধুদের দেখে আরো সাহস পেয়ে তাদের বলে উঠল, এই যে আপু ভাইয়ারা, দেখো এই চ্যাংড়া পোলা বলে কি না, জান তোমারে আমি ভালোবাসি, আসো আমরা প্রেম করি। কত বড় সাহস, আমাকে এই রূপন্তী শিখকে প্রেমের প্রস্তাব দেয়, তাও আবার কচুরি পানার থেকে ফুল তুলে। উৎসাহ, তানিয়া, নেহাল, ধ্রুব কোনোভাবে তাদের হাসি থামিয়ে মুখ গম্ভীর করে বলে উঠল, না, ও ভুল করেছে। ওর উচিত ছিল লাল টুকটুকে একটা গোলাপ দিয়ে প্রপোজ করা, আর তা না করে শেষে কিনা কচুরি ফুল দিয়ে প্রপোজ করেছে। ছি 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 ছি। নেহালের কথা শেষ হতে তানিয়া ছেলেটির দিকে এগিয়ে গিয়ে বলল, এই ছিল তোমার নাম কি, কোন ইয়ার? ছেলেটি এতগুলো সিনিয়র দেখে জুবুথুবু অবস্থা, তোতলাতে তোতলাতে বলে উঠল, ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার। ছেলেটি মাথা নেড়ে না বোধক করতে বুঝতে পারলো ইন্টার ফার্স্ট ইয়ারের ছেলেটি। এদিকে রূপ ইন্টার সেকেন্ড ইয়ার, সে হিসেবে ছেলেটা রূপেরও ছোট। ভাবতেই রূপ এক কাণ্ড করে বসলো। কচুরিপানা থেকে তুলে আনা ফুলগুলো সুমনের মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে বলল, শালা টিকটিকি ছাগল অ্যানাকোন্ডা, জুনিয়র হয়ে সিনিয়রকে প্রেমের প্রস্তাব দিস, আজ তোর একদিন কি আমার একদিন। রূপ চারদিকে তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করতে লাগলো। তখনই অবস্থার বেগতিক দেখে রেহান ধ্রুব সুমনকে বলে, এই ছেলে, এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? মরতে না চাইলে এক্ষুনি পালাও, নাহলে রূপ কিন্তু আজ তোমাকে মেরেই ফেলবে। হ্যাঁ। ধ্রুবের কথা শেষ হতে দেরি, সুমনের পালাতে দেরি হয়নি। এদিকে রূপ আস্ত একটা ইট নিয়ে এসে দেখে সুমন নেই। আর নিহাল ধ্রুব রূপের এমন ভয়ঙ্কর রূপ দেখে বলে, বইন, এত বড় ইট কেন নিয়ে আসলে? কেন আবার? ওই শালার মাথা ফাটিয়ে দেবো বলে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল রূপ। তৎক্ষণাৎ পেছন থেকে রূপের নাম ধরে ডাক দিতে
রূপের সব রাগ যেন ফুস করে কোথাও উড়ে গেল। হাত থেকে ইটটা সঙ্গে সঙ্গে দূরে ছুঁড়ে মারে। সবাই রূপের পিছনে তাকিয়ে দেখে সে আর কেউ নয়, ফারহা। ফারহাকে দেখে রূপ মেনি বিড়ালের মতো মিউ মিউ করতে লাগলো। এদিকে রূপের এমন কাণ্ড দেখে উৎসাহ, নেহাল, তানিয়া, ধ্রুব মিটমিট করে হাসতে লাগলো। কিছুক্ষণ আগে বাঘিনী হঠাৎ করে বিড়াল হয়ে ভাওয়া দেখে। ফারহা রূপের কাছে গিয়ে বলে, তুই এখানে এখন ক্লাস না করে কি করছিস? না মানে স্যার আসেনি তো, তাই একটু ঘুরতে। কথাটা শেষ করতে পারল না রূপ, তার আগেই ফারহা ধমক দিয়ে বলে উঠল, চুপ, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। তোর স্যার আমাকে সব বলেছে। ক্লাসে তুই আর তোর বন্ধুরা কি কি করছিস। রূপ তখনই বনুর পেছনের দিকে তাকিয়ে দেখে তার বন্ধুরা কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে আছে। রূপের বুঝতে আর বাকি নেই তার বনু তার আগে তার বন্ধুদের ক্লাস নিয়েছে। রূপ কথা না বাড়িয়ে মিনমিন গলায় বলে উঠল, সরি বনু, আর কখনো এমন হবে না। যদি হয় তখন কি হবে? তুই যা শাস্তি দিবি তাই মাথা পেতে মেনে নেব। ওকে, এখন সোজা ক্লাসে চলে যাবি। আমি বাসায় যাচ্ছি, চাচি ফোন করে বাসায় যেতে বলেছে। আর তুই ক্লাস শেষ করে সোজা বাসায় ফিরবি, মনে থাকবে? রূপ মাথা নেড়ে সম্মতি জানিয়ে বন্ধুদের নিয়ে ক্লাসের দিকে চলে যায়। রূপ চলে যেতে নেহাল, উৎসাহ, তানিয়া আর ধ্রুব ফারহাকে ঘিরে ধরে বলে, বইন, তোর বইন কি ডেঞ্জারাস রে মাইরি। একটা ছেলে ওকে প্রপোজ করেছে বলে সোজা মাথা পাঠাতে যাচ্ছিল। ও এখনো ছেলে মানুষ ধ্রুব, ওর কথা বাদ দে। কিন্তু তোরা ক্লাস না করে এখানে কি করছিস? তোকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছি। ভাগ্য ভালো যে এসে পড়েছিলাম, না হলে আজ একটা রক্তারক্তি অবস্থা হতো। তুই এই ঘন্টাখানে কোথায় ছিলি বলতো? ফারহা কথা না বাড়িয়ে বলল, লাইব্রেরিতে গিয়েছিলাম একটা বইয়ের জন্য। আচ্ছা, আমাকে এখন বের হতে হবে, গ্রুপে কথা হবে, ওকে? ফারহা কাউকে কিছু বলতে না দিয়ে দ্রুত পায়ে ভার্সিটি থেকে বের হয়ে গেল। ফারহা ভর দুপুরে রিক্সা না পেয়ে ভাবলো সামনে একটু হেঁটে এগিয়ে যাবে। 2 মিনিট হাঁটতে হুট করে একটা ইটের টুকরোতে হোঁচট খেয়ে দেখে জুতোটা ছিঁড়ে গেছে। ফারহা নিচু হয়ে জুতোটা হাতে নিতে গেলে হঠাৎ সামনের এক পথচারী ব্যক্তি রাস্তায় শুয়ে পড়ল। ফারহা থমকে ভালো করে তাকাতে দেখে পথচারীর বুকে রক্ত। কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্স এসে লোকটিকে হাসপাতালে নিয়ে যায়। অ্যাম্বুলেন্স চলে যাওয়ার পর ফারহাও নিজেকে আড়াল করে ফেলে। এদিকে কিছু লোক হুট করে এসে কারোর খোঁজ করতে লাগলো। ফারহা সময় নষ্ট না করে অটো ধরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একটা লোক ভয়ে পিছনে পিছুতে বলতে লাগলো, মাফ করে দেন শেষবারের মতো স্যার, কথা দিচ্ছি এবার আর ব্যর্থ হব না, দয়া করুন স্যার। করুণ গলায় অনুরোধ যেন আগন্তুকের কানে পৌঁছালো না, বরং পরম তৃপ্তি সহকারে ধারালো ছুরিটা লোকটির গলায় চেপে ধরে চালিয়ে দিয়ে বলতে লাগলো, আমি কখনো কাউকে দ্বিতীয়বার সুযোগ দিই না, সেখানে তোকে সুযোগ দিব প্রশ্নই ওঠে না, বরং তার পরিবর্তে তোকে পেতে হবে মৃত্যুর স্বাদ। কথাগুলো বলে পাগলের মতো হাসতে লাগলো আগন্তুক। এদিকে মীরের অবস্থা শোচনীয়। তার বসের এই ভয়ঙ্কর রূপ এত বছর দেখেও আয়ত্ত করতে না পারার ব্যর্থতা যেন ঘিরে আছে মীরকে। অন্যদিকে ধারালে ছুরিটা টেবিলের উপর রেখে মীরের দিকে তাকিয়ে বলে, মীর, এটার ব্যবস্থা করো। জানো তো আমি রক্ত সহ্য করতে পারি না, আমি ফ্রেশ হয়ে আসছি। আহা, কি সুন্দর নম্র গলায় আবেদন মনে হচ্ছে। মীর, এটার ব্যবস্থা করো। জানো তো আমি রক্ত সহ্য করতে পারি না। মীর পারে না তার বসের এই ভালো মানুষের মুখোশ ছিঁড়ে ফেলে দিতে, কিন্তু আফসোস সে সাহস তার নেই। তাই বাধ্য হয়ে গার্ডকে ডেকে লাশটা গুম করার ব্যবস্থা করলো। ফারহা বাড়িতে ঢুকে দেখতে পায় তার মেজো চাচি নিজ হাতে কিচেনে গরমে দাঁড়িয়ে রান্না করছে। ফারহা আজ অবাকের পর অবাক হচ্ছে, কেননা রোকসানাকে এই বাড়িতে পা দেওয়ার পর কখনো কিচেনে পা রাখেনি। সে মানুষটা এত বছর পর কিচেনে ঢুকবে, বিষয় কি অবাকতার পর্যায়ে পড়ে না? ফারহা তীক্ষ্ণ দৃষ্টিতে তার মেজো চাচির দিকে তাকিয়েছে। এই মহিলা যে স্বার্থপর সেটা সে জানে। স্বার্থ ছাড়া সে এক পাও আগায় না। সে মানুষ নিজের হাতে রান্না করছে, এটার মানে হচ্ছে বড়সড় কোনো ব্যাপার আছে। ফারহা কোনো শব্দ ব্যয় না করে চুপচাপ নিজের কক্ষে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে সাথে নিয়ে আসা ফাইলটা দেখতে লাগলো। আধ ঘন্টা বাদে হঠাৎ দরজায় নক হতে ফারহা ফাইলটা লুকিয়ে ফেলে দরজার দিকে এগিয়ে যায়। কিছু বলবে চাচি? এসেছিস কখন?
রোজিনা না বললে তো জানতামই না। কেন, কোনো কাজ আছে নাকি? আমার সাথে নাটক করিস তোরা দুই বোন, তোদের দিয়ে কাজ করাই, আর তোর চাচা আমার সাথে ঝগড়া করুক। ফারহার যেন এই ভালো মানুষের নাটক আর সহ্য হচ্ছে না, তাই মাথা ঠান্ডা রেখে বলতে লাগলো, কি বলতে এসেছো সেটা কি বলবে? হ্যাঁ, যা বলতে এসেছিলাম, আমার রুমে এসো, কাজ আছে। বলে গটগট পায়ে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো রোকসানা। ফারহা দাঁতে দাঁত চেপে চাচির পিছন পিছন যেতে লাগলো। নতুন করে আবার কোনো নাটক শুরু করবে এটা ভেবেই মনে মনে ভীষণ বিরক্ত ফারহা। এসব কি চাচি? দেখতেই পাচ্ছিস শাড়ি আর গহনা, আজ রাতে গেস্ট আসবে, তুই তোর পছন্দ মতো শাড়ি আর গহনা নিয়ে নে, রাতে সেগুলো পরবি, আর ওরা চলে গেলে সেগুলো আমাকে ফেরত দিয়ে দিবি। আমি কেন এগুলো পরবো? কারণ আমি বলেছি তাই। যদি না পরি তাহলে? ঘাড় ধরে বাড়ি থেকে দু বোনকে বের করে দিব। রোকসানার কথা শুনে ফারহা আচমকা অট্টহাসিতে ফেটে পড়ল। ফারহাকে হাসতে দেখে রোকসানা থতমত খেয়ে বলে, এভাবে পাগলের মতো হাসছিস কেন? হাসবো না বলছো? আচ্ছা চাচি, একটা কথা বলো আমাকে, এই বাড়ি থেকে তাড়ানোর ক্ষমতা কি তোমার আছে? ফারহার কথা শুনে রোকসানা চোখ মুখ শক্ত করে বলল, কি বলতে চাইছিস তুই? এই যে শেখ বাড়ির বিশাল সম্পত্তির দুই উত্তরাধিকারীকে যে কেউ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে না। ফারহার কথা শুনে হকচকিয়ে গেল রোকসানা। আমতা আমতা করে বলল, কি বলতে চাইছিস তুই? ফারহা রোকসানার দিকে তাকিয়ে মুচকি হেসে পরক্ষণে চোখ মুখ শক্ত করে বলল, আমি এক্ষুনি বিয়ের চিন্তা করছি না, তাই এই বিয়ে বিয়ে খেলা বন্ধ করো চাচি, না হলে কি করবি তুই? আমাকে ঘাটাতে এসো না চাচি, সেটা তোমার বা তোমার স্বামী ছেলের জন্য খুব একটা ভালো হবে না। হুমকি দিচ্ছিস? যা খুশি ভাবতে পারো, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমার পেছনে পড়ো না। ফারহার কথা না বাড়িয়ে চাচি রুম থেকে বের হয়ে ডাইনিং এসে দেখে নানা রকম আইটেম রান্না করেছে রোকসানা। ফারহা কিচেনে গিয়ে নিজের জন্য একটা ডিম পোস্ট করে ভাত খেয়ে নিয়ে নিজের রুমে চলে গেল। উপর থেকে রোকসানা সবটাই দেখলো, রাগে তার গা জ্বলছে। ফারহার এমন তেড়া কথা, তার উপর হুমকি হজম হয়নি রোকসানার। রাগে জিদে চোখ মুখ লাল হয়ে আছে আর বিড়বিড় করে বইতে লাগলো, সাপের বাচ্চা তো সাপই হবে। আমাদের উচিত ছিল বড় সাপগুলোর সাথে ছোট সাপ দুটোকেও। তোকে আমি ছাড়বো না ফারহা, তোর তো বিয়ে তো হবেই, আর তোকে এই বাড়ি ছাড়াও করব, এই সম্পত্তি নিজের নামেও করব, কথা দিলাম। রূপ কলেজ শেষ করে কোচিং ক্লাস করে। মিলা আর শাহিন দুজনে কোথাও একসাথে উধাও হওয়ায় আজ রূপ একাই অন্য স্টুডেন্টের সাথে ক্লাস করে। সব ক্লাস করে কোচিং থেকে বের হয়ে দেখে রৌনক তার বাইক নিয়ে দাঁড়িয়েছে। রূপ রৌনককে দেখে কপাল কুঁচকে তাকিয়ে থেকে নিজ গন্তব্য হাঁটতে লাগলো। হঠাৎ পাশে কাউকে হাঁটতে দেখেই রৌনক, আপনি এখানে ভাইয়া? তোমার সাথে দেখা করতে আসলাম। আমার সাথে? কিন্তু কেন? আর আপনি না ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আপনি আমার বোনকে কি করে চিনলেন? বোকামে, নিজের হৃদয়কে যদি না চিনি তাহলে তো নিজেকেই অচেনা মনে হবে, তাই না? রূপ বোকার মতো রৌনকের দিকে তাকিয়ে রইল। রৌনক বুঝতে পারলো রূপ কিছু বুঝতে পারেনি। রৌনক ঠোঁট কামড়ে হাসলো। তুমি এখনো অবুঝ রূপ, তাই এখন বুঝবে না, কিন্তু তোমায় আমাকে সাহায্য করতে হবে। কি সাহায্য? ফারহার পছন্দ অপছন্দ, কি খেতে পছন্দ করে, এভরিথিং। এবার রূপ বুঝতে পারলো রৌনক কি বোঝাতে চাচ্ছে। রূপের ছোট্ট হৃদয়টা যেন টুস করে ভেঙে গেল। রৌনক করে তার একটু একটু ভালো লাগতো, এটা যে কেমন ভালো লাগা সেটা রূপ বোঝে না, তবে তার মনটা বেশ খারাপ হয়ে গেল। কি হলো বলো রূপ? রূপ হাসি মুখে এক এক করে রৌনককে ফারহার পছন্দ অপছন্দ বলতে লাগলো। ফারহা নিজের রুমে বসে পড়া করতে লাগলো আর রূপকেও পড়াতে লাগলো। হঠাৎ দরজায় কেউ নক করতে দুজনে দরজার দিকে তাকিয়ে দেখে আশিক শেখ। ফারহা কিছু বলবে তার আগেই আশিক শেখ বলে উঠল, বাসায় গেস্ট এসেছে, রেডি হয়ে নিচে এসো দুজনে। আপনি নিচে যান, আমরা কিছুক্ষণ পর আসছি। লেট করো না, তাড়াতাড়ি এসো। আশিক শেখ কথাটা বলে নিচে চলে গেলেন। রূপ সুন্দর দেখে একটা থ্রি পিস পরে নিয়ে রেডি হয়ে নিচে আয়। ওকে বনু। রূপ নিজের রুমে চলে যায় তৈরি হতে।
এদিকে ফারহা ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভেবে দ্রুত কালো রঙের একটা সুন্দর 3 পিস পরে মাথায় ওড়না দিয়ে নিচে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। কি ব্যাপার ভাবি? ফারহা মামনি এখনো দেখছি না, কোথায় সে? ভাবি, সামনে মেয়ের পরীক্ষা তো, তাই হয়তো পড়ছে। আপনার ভাই তো গিয়েছে, এক্ষুনি চলে আসবে। আশিক শেখ, আকরাম চৌধুরী দুজনে বিজনেস নিয়ে গল্প করতে লাগলো, আর এদিকে সাহারা আর রোকসানা নিজেদের মতো গল্প করতে লাগলো। হঠাৎ সিঁড়ি দিয়ে কারোর আসার শব্দ শুনে তাকিয়ে দেখে রূপ আর ফারহা নিচে আসছে। ফারহার এত সিম্পল সাজসজ্জা দেখে রেগে বোম হয়েছে মনে মনে। এদিকে সাহারা চৌধুরী ফারহাকে দেখে হা করে তাকিয়েছে। দুধে আলতা গায়ের রং, তার উপর কালো রঙের 3 পিসে ফারহাকে অসম্ভব সুন্দর লাগছে। আর রূপ পরেছে হলুদ রঙের 3 পিস পরা, দেখে মনে হচ্ছে ছোট্ট একটা হলদে পাখি। দুজনকেই ভীষণ সুন্দর লাগছে। নাইট ক্লাবে দুটো মেয়ের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে নাচছে রোহান। দূর থেকে কেউ রেহানকে ফলো করছে। তখন অন্য আরেকটি মেয়ে রেহানের কাছে এসে মেয়ে দুটোকে সরে যেতে ইশারা করতে তারা চলে যায়। রেহান মদ থেকে মাতাল অবস্থায় মেয়েটার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। মেয়েটাও রেহানের সাথে তাল মিলাতে থাকে। রেহান আস্তে আস্তে মেয়েটার সাথে আরো ঘনিষ্ঠ হতে নিলে মেয়েটা রেহানকে নিয়ে ক্লাবের একটা রুমে নিয়ে দরজা লক করে দেয়। দরজা বন্ধ হতে দেখে কেউ একজন ফোনে কল দিয়ে বলে, বস কাজ হয়ে গেছে। রোকসানা নিজ হাতে খুব যত্ন করে আকরাম চৌধুরী আর তার মিসেসকে খাবার বেড়ে দিতে লাগলো। রূপ, ফারহা দুজনে তাদের সাথে খেতে বসেছে। রোকসানা রূপ আর ফারহাকে ভালো ভালো আইটেমের খাবার দিতে লাগলো। এদিকে রূপ হা করে তার চাচির দিকে তাকিয়ে আছে। রূপ ভাবছে আজ তার চাচির কি মাথা খারাপ হয়ে গেল, এত আদর যত্ন কেন করছে, কোনো কিছুই মাথায় ঢুকছে না। ফারহা রূপের কানের কাছে এসে বলে, রূপ চুপচাপ খেয়ে নিয়ে রুমে চল। ভাবি, আপনার ছোট ছেলে আসলো না কেন? সামনে ফাইনাল ইয়ারের পরীক্ষা, ছেলে এখন পড়ার টেবিল ছেড়ে উঠছে না। তখনই ফট করে রূপ বলে ওঠে, ভাইয়ার নাম কি আন্টি? সাহারা মুস্কি হেসে বলে, রনক, রনক চৌধুরী। রূপ নামটা শুনে চমকে উঠল। ওহ, তার মানে ওই সিনিয়র ভাইয়াটার বাবা মা এই আন্টি আঙ্কেল। মামনি, তোমার নামটা কি? রূপন্তী শেখ। মাশাআল্লাহ, নামের মতো তুমিও ভীষণ সুন্দর। থ্যাঙ্কস আন্টি। ফারহার খাবার খাওয়া শেষ হওয়া মাত্রই ফারহা হাত ধুয়ে এসে বলে, সরি আন্টি, আমি আপনাদের সাথে বেশিক্ষণ বসে গল্প করতে পারছি না, আমার ক্লাস টেস্ট আছে, পড়া কমপ্লিট করতে হবে। সাহারা চৌধুরী হাসি মুখে উত্তর দিল, ইটস ওকে মামনি, পড়াশোনা আগে, তারপর অন্য সব। থ্যাংক ইউ আন্টি, আপনি সত্যি খুব সুইট, ভালো থাকবেন। ফারহা এক ঝলক তার চাচির দিকে তাকিয়ে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। রূপ ও ফারহার পেছন পেছন তার সাথে চলে যায়। এদিকে রোকসানা শেখ রূপ ফারহার চলে যাওয়ার দিকে রাগে কটমটিয়ে তাকিয়ে রইল। রাত 2টোর দিকে বাংলাদেশের মাটিতে পা রাখে মেঘ চৌধুরী, সাথে তার বন্ধু আসমান। ব্ল্যাক স্যুট বুট পরা হ্যান্ডসাম দুটো ছেলেকে দেখে এয়ারপোর্টে থাকা মানুষগুলো ঘুরে ফিরে শুধু তাদের দুজনের দিকে তাকাচ্ছে। মেঘ কোনো দিকে না তাকিয়ে তার জন্য আগে থেকে রাখা দামি গাড়িতে চড়ে বসে বলে, ড্রাইভার। জি স্যার। 5 স্টার হোটেল চলুন। ওকে স্যার। মেঘের কথা শুনে আসমান বলে, দোষ বাড়িতে না গিয়ে হোটেলে কেন যাচ্ছিস? মেঘ কোনো উত্তর না দিয়ে ফোনের স্ক্রিনে থাকা ফারহার ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, এবার আর তোমাকে আমার থেকে কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবে না বোকা ফুল। আসমানের বুঝতে আর বাকি নেই যে মেঘের এবার দ্বিতীয় সত্য দেখার সময় হয়ে গেছে। এত বছর একজন সফল বিজনেসম্যান মেঘ চৌধুরীকে সবাই দেখেছে, কিন্তু এবার থেকে দেখবে পাগলাটে প্রেমিক মেঘ চৌধুরীকে। শেখ বাড়ির প্রত্যেকে ঘুমে যখন আবিষ্ট, তখন পুরুষের বেশ ধরে এক নারী অবয়ব শেখ বাড়ির পিছনের গেট দিয়ে বেরিয়ে গেল। বস, মাইয়াগুলা গুইনা দেখলাম, একটা মাইয়া কম আছে। কি বলতেছস সাজু? মায়া কম দিলে স্যার আমারে জানে মাইরা ফেলাবো। এখনই একটা মায়া খুঁজে আন। বস, এখন মাইয়া পামু কই? যেখানে থেকে পারিস ধরে নিয়ে আয়, নয়তো সবাইরে মরতে হইব। বস আমাদের কাউরে বাঁচিয়ে রাখবো না। ওকে বস। ওই তোরা কয়জন আমার লগে আয়।
আর বাকিগুলা এইখানে মাইয়াগুলা পাহারা দে। ঘন বনের মধ্যে 3টে ট্রাকে 50 জন করে 150 মেয়ে রাখার কথা ছিল, কিন্তু এখনো একটা মেয়ে কম। আব্বাস তার অর্ডার পূরণ করার জন্য যা খুশি করতে পারে। এদিকে হঠাৎ শুকনো পাতার উপর কেউ হাঁটছে এমন শব্দ পেয়ে আব্বাস তার সাথে রাখা রিভলভার নিয়ে দেখতে যায়। এদিকে বাকি লোকেরা মেয়ে খোঁজায় ব্যস্ত। তখন অন্ধকারে একটা সিরিঞ্জ এসে আব্বাসের গলায় বিঁধে যায়। অন্ধকারে লোকটি কিছু বুঝে ওঠার আগেই সেন্সলেস হয়ে পড়ে। কিছু পড়ার শব্দ শুনে মেয়েগুলোকে পাহারা দেওয়া ছেলেগুলো এই দিকে গেলে সাথে সাথে সাইলেন্সার লাগানো রিভলভার দিয়ে গুলিগুলো অন্ধকারের বুক চিরে লোকগুলোর বুকে বিঁধে যায়। রাত 3:30টায় বাকি লোকগুলো মেয়ে না পেয়ে ডেরায় এসে দেখে সবাই মরে পড়ে আছে। রাজু দ্রুত ট্রাকগুলো চেক করে মেয়েগুলো আছে কিনা, কিন্তু 3টে ট্রাকে একটা মেয়েও পেল না। ভয়ে রাজু দিক বিদিক শূন্য হয়ে তাদের বসের নাম্বারে ডায়াল করে। ওয়েল ডান মিষ্টি গার্ল, আমি জানতাম তুমি এই মিশনটা সাকসেস করতে পারবে। থ্যাংক ইউ স্যার। তবে আপনিও দেখছি মিস্টার শাওনের মতো মিস্ট্রি গার্ল বলছেন কেন? কারণ নামটা সত্যি আপনার সাথে দারুণ মানিয়েছে। পেছন থেকে শাওন কথাটা বলে উঠল। তা দেখে শিয়া কপাল কুঁচকে বলে, প্লিজ দয়া করে আমাকে আমার কোড নামে ডাকবেন, অযথা অন্য নামে ডাকবেন না। ফারহার কথার বিপরীতে সিনিয়র স্যার বলে ওঠে, তাই যদি হয় তাহলে আজ থেকে তোমার কোড নেম মিষ্টি গার্ল। মিস্ট্রি গার্ল নাম রাখার কারণ? তখনই শাওন বলে উঠল, এত বছরে আপনি আপনার ফেস আমাদের কাউকে দেখিয়েছেন মিষ্টি গার্ল? এবার বুঝতে পারলো ওকে কেন মিস্ট্রি গার্ল বলা হয়। মাস্কের আড়ালে হাসলো মিস্ট্রি গার্ল। স্যার, আব্বাসকে গোপন কক্ষে আটকে রাখা হয়েছে। এবার ওকে থেরাপি দিয়ে মেইন কালপ্রিটের নাম জানতে হবে। এই কালপিটের নাম জানার দায়িত্ব তোমার, তুমি এই পুরো র্যাকেটকে ধরবে। ওকে স্যার, তাই হবে। এদিকে টাইমলি মেয়ে পাচার করতে না পেরে ডিল ক্যান্সেল হওয়ায় কয়েকশো কোটি টাকা লোকসান গুনতে হয় এই আগন্তুককে। রাগে জেদে পুরো রুম ভাঙচুর করছে। এদিকে রাজু রুমের বাইরে দাঁড়িয়ে ভাঙচুরের শব্দ পেয়ে ভয়ে হাত পা কাঁপতে লাগলো। সকালে 9টায় ফারহা রূপ রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বার হতে নিলে তখনই রোকসানা এসে তাদের পথ আগলে দাঁড়ায়। ফারহা বিরক্তিসূচক শব্দ করে বলে, এখন আপনার কি চাই? পথ আঁকলে দাঁড়িয়েছেন কেন? আজ তোদের ভার্সিটি যেতে হবে না, বাসায় থাক। কারণ? কারণ আমি বলছি। দোতলা থেকে নামতে নামতে আশিক শেখ বলল, সরি চাচু, আমি তোমার আদেশ মানতে পারলাম না। আমাকে আজ বের হতেই হবে। আর যদি কোনো ইম্পর্টেন্ট কিছু বলার থাকে বিকেলে শুনবো, এখন আসছি। কারো কোনো কথা না শুনে আশিক আর তার স্ত্রীর সামনে দিয়ে রূপের হাত ধরে বেরিয়ে যায়। এদিকে রাগে ফুঁসতে থাকে আশিক ও তার স্ত্রী। খুব সাহস বেড়েছে বেটার, এবার ওর একটা ব্যবস্থা করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্যবস্থা করো আশিক। এই মেয়েকে বেশি দিন এই বাড়িতে রাখা যাবে না। ধৈর্য ধরো, ব্যবস্থা খুব শীঘ্রই করব। রিক্সা থেকে নেমে ফারহা ভাড়া মিটিয়ে ভার্সিটির গেটে মেয়েদের জটলা দেখে সেদিকে দুপা এগোতে থমকে যায় ফারহা, যেন পা দুটো মাটির সাথে জমে পাথর হয়ে গেছে। রূপ ওর বান্ধবী মিলার সাথে ভেতরে চলে যায়, কিন্তু ফারহা আর এক পাও আগাতে পারে না। উল্টো ছুটে নিজেকে আড়াল করতে চাইল, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটির চোখের আড়াল হতে আর পারল না ফারহা। সেই মানুষটার চোখে পড়েই গেল। ফারহাকে ছুটে চলে যেতে দেখে যুবকটি মুচকি হেসে বলে উঠল, আমার বোকা ফুল। আস্তে আস্তে চোখ মেলে চারদিকে তাকাতে আটকে উঠল ফারহা, কারণ সে নিজের বাড়িতে নয় বরং অন্য কারো বেডরুমে শুয়ে আছে। পরক্ষণে ফারহার মনে পড়ল সে মেঘকে দেখে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতেছিল। তারপর কি হয়েছিল আর আমি এখানে কিভাবে আসলাম? ফারহা আনমনা হয়ে কথাগুলো ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে মেঘ ফ্রেশ হয়ে বের হতে দেখে ফারহার আর বুঝতে বাকি নেই সে এখানে কিভাবে এসেছে। রাগে চোখ মুখ লাল হয়ে আসে ফারহার। বেড থেকে উঠে দাঁড়াতে পেছন থেকে মেঘ শক্ত করে জড়িয়ে ধরে। ফারহা চেয়েও মেঘকে নিজের থেকে সরাতে পারে না। মেঘ ফারহার কাঁধে মুখ গুজে কোমর জড়িয়ে ধরে শব্দবিহীনভাবে দাঁড়িয়ে রইল। ফারহার কেমন যেন কাঁধটা ভেজা ভেজা অনুভব হতে লাগলো। ফারহা নিজের কান্না গিলে শক্ত গলায় বলে উঠল, লিভ মি মিস্টার মেঘ চৌধুরী। মেঘ মাথা তুলে ফারহার কানের কাছে ঠোঁট জোড়া এনে ফিসফিস করে বলে ওঠে,
আই এম সরি বোকাফুল, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার কাছে ফিরে এসো। মেঘের কথা শুনে ফারহার পুরো শরীর যেন শিউরে উঠল। সেই মোহনীয় গলার স্বর, সেই পরিচিত সুবাস, যে মোহনীয় গলার স্বর শোনার জন্য একটা সময় ফারহা ছটফট করত, আজও সে গলার স্বর শুনেও তার ভেতরটা তোলপাড় হচ্ছে। কিন্তু কেন? এই মানুষটিকে তো সে ভালোবাসে না, তাহলে কেন আবার সেই পুরনো অনুভূতি ফিরে আসছে? কেন তার একটু ছোঁয়াতে তার অভিমানের পরদ হালকা হচ্ছে? না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এই ফারহা কারোর অভিনয় ভুলবে না, কখনো না। এই ফারহা স্ট্রং, ফারহা ধোকা সে কখনো ভোলে না। ফারহা চোখ মুখ শক্ত করে মেঘের উদ্দেশ্যে বলে উঠল, আমাকে ছাড়ুন মিস্টার চৌধুরী, আপনার ওই নোংরা হাত দিয়ে আমাকে ছুঁয়ে আর অপমান করবেন না। আপনার স্পর্শ আমার কাছে জঘন্য লাগে। এই কথাগুলো যথেষ্ট ছিল মেঘের ভেতরকার রাগ তুলে দেওয়ার জন্য। ফারহার প্রথম কথাগুলোতে তার হাতের বাঁধন আলগা হলেও ছাড়েনি, বরং শেষের কথা শুনে আরো শক্ত করে ধরে বলে, এই নোংরা হাতেই স্পর্শ তোমাকে ছুবে, তোমাকে আদর করবে আমার বোকাফুল। ছাড়ুন আমাকে, বললাম তো আপনার স্পর্শ আমার সহ্য হয় না। কিন্তু সুইটহার্ট, এখন থেকে যে আমার স্পর্শ তোমাকে সহ্য করে নিতে হবে? কখনো না। আপনি আমাকে ছাড়বেন নাকি আমি চেঁচাবো, নাকি আপনার এখন নারী সঙ্গ চাইছেন? আপনার মতো চরিত্রহীন ব্যক্তি এই ছাড়া আর কি চাইবে? মেঘ ফারহার কথা আর সহ্য করতে পারল না। ফারহাকে বেডের সাথে চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ফারহা মেঘকে সরাতে চাইলেও মেঘের শক্তপোক্ত জিম করা পেটানো শরীরের সাথে পেরে উঠল না ফারহা। 2 মিনিট পর মেঘ ফারহার ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবালে ফারহা শব্দ করে কেঁদে ওঠে। মেঘ বুঝতে পারে তার ভুলগুলো, ফারহাকে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সুইটহার্ট, এমন শব্দ কেন প্রয়োগ করো যাতে আমার রাগ বেড়ে যায়? আমি চাইনি তোমার সাথে এই ব্যবহার করতে, কিন্তু তুমি বাধ্য করেছো। ফারহা কোনো মতে নিজের কান্না আটকিয়ে বলে, আমাকে ছেড়ে দিন মেঘ। গত 5টা বছর তোমাকে ছেড়ে তো দিয়েছিলাম, তাই না? কিন্তু এখন আর সম্ভব নয় তোমাকে ছেড়ে দেওয়া। দেখুন, আমি কোনো চরিত্রহীন কাপুরুষ খুনির সাথে থাকতে চাই না। ভালো হয় আমাকে ছাড়ুন। ফারহার কথাগুলো মেঘের শরীরে কাটার মতো বিচ্ছে, কিন্তু তবুও দাঁতে দাঁত চেপে কথাগুলো সহ্য করছে। কারণ একটাই, ফারহা তার বোকা ফুল, তার ভালোবাসা। আর অতীতে যদি সে নিজের মনের কথা শুনতো তাহলে তাকে দেশ ছাড়তে হতো না। এই মেয়েটাকে ছেড়ে সে মরার মতো বেঁচে ছিল এতগুলো বছর, আর আজ তাকে ফিরে পাওয়ার সময় রাগ দেখানো অমূলক। মেঘ তার ভয়ঙ্কর রাগগুলো গোপন করে বলতে লাগলো, তুমি আমাকে যা খুশি বলো, যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, তবুও আমার কথা শোনো। ফারহা জোর করে মেঘের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসে বলে, শাস্তি চান? তাহলে আপনার শাস্তি হলো আপনি আমাকে ভুলে যাবেন। আমাকে আমাকে আমার কাছে আসা বা আমাকে ছোঁয়ার চিন্তাও করবেন না। মেঘ ফারহার কথা শুনে ফারহার হাত ধরে একটানে বুকে নিয়ে বলে, অসম্ভব, এই শাস্তি আমি মানতে পারবো না। এত বছর আমি আমার বোকাপুল থেকে দূরে ছিলাম, তবে আর সেটা আমার পক্ষে সম্ভব নয়। সেটা আপনার বিষয়, কিন্তু এই শাস্তির কোনো নড়চড় হবে না। গত 5 বছর আগে যেভাবে আপনার আর আমার পথ আলাদা হয়ে গেছে, এখন আর কিছু ঠিক হবার নয় মিস্টার চৌধুরী। ঠিক হবে, আর আমি সবটা ঠিক করব সুইটহার্ট। মেঘের কথা শুনে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল ফারহার ঠোঁটের কোণে। মেঘের কেন যেন এই তাচ্ছিল্যের হাসিটা সহ্য হলো না। ফারহাকে ছেড়ে উঠে বসে বলে, আই প্রমিস ইউ সুইটহার্ট, আমি যে অপরাধী নই তা আমি তোমার সামনে প্রমাণ করব। যদি প্রমাণ করতে না পারেন? যদি প্রমাণ করতে পারি? আপনি যা বলবেন আমি তাই করব। প্রমিস করছো? নিজের কথার বরখেলাপ করবে না তো? আমি আপনি নই মিস্টার চৌধুরী যে নিজের কথা বরখেলাপ করব, আপনাকে ঠকাবো। অবশ্য আপনি ঠকানোর বাকি কি রেখেছেন? মেঘ বেড থেকে উঠে দাঁড়িয়ে বলে উঠল, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। ফারহা কথা না বাড়িয়ে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে মুছে বের হয়। মেঘ মুগ্ধতার চোখে তার বোকা ফুলের দিকে তাকিয়েছে।
ফারহা শুকনো ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। মেঘকে দেখার পর থেকে তার অভিমানের পারদটা একটু একটু গলতে শুরু করেছে, কিন্তু ফারহা চায় না এটা মেঘ বুঝতে পারুক। মেঘ ফারহার অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসলো। রাগ অভিমান যে একটু একটু করে গলতে শুরু করেছে সেটা মেঘের ধরতে আর সময় লাগলো না। ফারহা তোয়ালে রাখতে টেবিলের উপর একগাদা খাবার দেখে অবাক হয়, কারণ এইসব খাবার তার পছন্দের। মেঘ ফারহার হাত টেনে পাশে বসিয়ে নিজের হাতে বিরিয়ানি এক লোকমা ফারহার মুখের সামনে ধরে। ফারহাকে অবাক চোখে মেঘের দিকে তাকিয়ে থাকতে দেখে মেঘ বলে ওঠে, আমাকে দেখার অনেক সুযোগ পাবে সুইটহার্ট, এখন খেয়ে নাও। আমার খিদে নেই, আমি খাবো না, আমাকে বাড়ি ফিরতে হবে। বাড়ি তুমি অবশ্যই ফিরবে, তবে খাবারটা পুরো খেয়ে শেষ করার পর, না হলে বাড়ি যাওয়ার চিন্তা মাথা থেকে বের করে দাও। ফারহার আগে কটমট করে মেঘের দিকে তাকিয়ে খাবারটা মুখে নিয়ে নিল, কারণ ফারহা জানে মেঘ যখন বলেছে খাবার খাওয়া শেষ করে যেতে হবে, তার মানে তাকে তাই করতে হবে, না হলে এখান থেকে বের হতে পারবে না। অনেক আদর করে ফারহাকে খাবারটা খাইয়ে দিয়ে নিজেও খেতে লাগলো। গতকাল রাত থেকে কিছুই খায়নি মেঘ। ফারহা খাইয়ে দেওয়ার সাথে সাথে নিজেও খেয়ে নিল। এত বছর পর এত আদর করে কেউ যে তাকে খাইয়ে দিবে, এটা যেন ফারহা ভুলেই গিয়েছিল। চোখ থেকে গড়িয়ে দু ফোঁটা পানি ঝরতেই মেঘ আতঙ্কিত হয়ে বলতে লাগলো, সুইটহার্ট, কাঁদছো কেন? তোমার কোনো কষ্ট হচ্ছে? কি হয়েছে বলো আমায়, বলো জান, ডাক্তার ডাকবো? মেঘ ফারহার চোখে এইটুকু পানি দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ল। ফারহা অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। এই মেঘ যেন 5 বছর পেছনে ফেলে আসা সেই মেঘ, যে কিনা তার বিন্দুমাত্র কষ্ট চোখের পানি সহ্য করতে পারত না, কিন্তু বেলা শেষে তার জন্য এক আকাশ পরিমাণ কষ্ট পেতে হয়েছে তাকে। অজস্র রাত না ঘুমিয়ে বালিশ ভিজিয়েছে চোখের পানি দিয়ে। ফারহা চোখের পানি মুছে মনে মনে বলতে লাগলো, না, আমি এবার আর মেঘের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করব না, স্ট্রং থাকবো। আমাকে আমার লক্ষ্যে পৌঁছতেই হবে। আমি ডক্টরকে এক্ষুনি ফোন করছি জান। তার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। হ্যাঁ, আপনার যদি এবার অনুমতি দেন তো আমি বাড়ি ফিরবো, অলরেডি বিকেল হয়ে এসছে। ফারহাকে ছাড়া থাকতে হবে ভেবে মেঘ শুকনো ঢোক গিলে বলে, আর একটু সময় থেকে গেলে হতো না সুইটহার্ট? আপনি কি চান আমি একাই বের হয়ে যাই? ওকে ফাইন, আমি যাচ্ছি। ফারহা উঠতে নিলে মেঘ বলে ওঠে, 2 মিনিট সময় দাও, আমি হাত ধুয়ে চেঞ্জ করে আসছি। মেঘ দ্রুত চেঞ্জ করে ফারহাকে নিয়ে হোটেল রুম থেকে বের হয়ে যায়। রেহান হেলে দুলে মাত্র শেখ বাড়িতে প্রবেশ করে। রোকসানা রেহানকে মাতাল অবস্থায় দেখে বিরক্ত হয়ে বলে, রিহান বেটা, এভাবে রাত দিন ড্রিঙ্কস কেন করো? দেখো তুমি ঠিকমতো হাঁটতে পর্যন্ত পারছো না। উফ মম, আমাকে ভাষণ না দিয়ে নিজের কাজ করো। আর হ্যাঁ, আমি এখন ঘুমাবো, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। বেটা, কিছু খেয়ে তো নাও। আমি খেয়ে এসেছি মম, প্লিজ আর জ্বালিও না। রোকসানা তার ছেলে এই মদ্যপান করে মাতাল হয়ে বাড়ি ফেরা পছন্দ করেন না, কিন্তু ছেলে কথা শুনবার নয়, তাই মনে মনে একটা পরিকল্পনা আঁটতে লাগলো রোকসানা। পুরো রাস্তা ফারহা মেঘের দিকে না তাকিয়ে জানালার দিকে বাইরে তাকিয়ে রইল। মেঘ বারবার তার বোকা ফুলের ইগনোরেন্স সহ্য করতে আর না পারছে কিছু বলতে। তার বোকা ফুলকে কিছুটা সময় দেওয়া উচিত বলে মেঘ নিজের রাগ সংবরণ করে রইল। শেখ বাড়ির সামনে গাড়ি থামাতে ফারহা গাড়ি থেকে নামতে গেলে দেখে দরজা লক করা। ফারহা বিরক্তি চোখে মেঘের দিকে তাকাতে মেঘ ফারহার কোমর ধরে এক ঝটকায় নিজের কোলের উপর বসিয়ে ফারহার ঠোঁট জোড়ার ভাঁজে ঠোঁট ডুবিয়ে দেয়। শক্ত করে আঁকড়ে ধরায় ফারহা এক চুল নড়তে পারল না। মেঘের কাজ শেষ হতে ফারহার ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, তোমার পারমিশন ছাড়া তোমাকে আদর করার জন্য আই এম নট সরি। এই মেডিসিন আমার প্রতিদিন লাগবে, সো আমি তোমার বারণ শুনবো না, বুঝেছো জান? ফারহার আগে কটমট করে তাকিয়ে বলল, নির্লজ্জ বেহায়া পুরুষ, ছাড়ুন আমাকে নয়তো। ফারহা কথা শেষ করার আগে মেঘ ফারহার ঠোঁটে শব্দ করে চুমু দিয়ে বলে, না হলে কি জান? ফারহা চোখ মুখ শক্ত করে বলে, ছাড়ুন আমাকে, দেরি হয়ে যাচ্ছে। মেঘ বিনা বাক্য খরচ করে ছেড়ে দিল। গাড়ি থেকে বের হয়ে সোজা বাড়ির ভেতরে ঢুকে গেল।
পিছন ঘুরে মেঘের দিকে একটা বারের জন্য তাকালো না। ফারহার রাগ অভিমান যে এত দ্রুত শেষ হবার নয় সেটা সে ভেবে মেঘ দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। ভার্সিটিতে আজ ফারহাকে দেখতে না পেয়ে রওনক রূপকে ডেকে পাঠালো। রূপ, মিলা আর শাহিনকে নিয়ে রওনকের সামনে হাজির হয়। রওনককে চিন্তিত মুখে বসে থাকতে দেখে রূপ বলে, কি হয়েছে ভাইয়া? আপনাকে চিন্তিত দেখাচ্ছে, সব ঠিক আছে তো? তোমার বোনু আজ ভার্সিটিতে আসলো না কেন? রওনকের কথা শুনে রূপ বেশ অবাক হয়ে বলল, ভাইয়া আপনার কোথাও ভুল হচ্ছে, বনু আর আমি তো একসাথেই ভার্সিটিতে আসলাম। কিন্তু ফারহাকে তো আমি ক্লাসে বা পুরো ভার্সিটিতে খুঁজেও পেলাম না। রওনকের কথা শুনে রূপ বেশ ঘাবড়ে গেল। দ্রুত তার ফোনটা বের করে ফারহার নাম্বারে ডায়াল করলো। ফারহা শাওয়ার নিয়ে মাত্র বের হতে দেখে তার ফোনটা বেজে উঠল। ফারহা রূপের কল দেখে দ্রুত রিসিভ করে। বনু তুই কোথায়? আমরা না একসাথে ভার্সিটিতে এসেছিলাম। রূপ দম নে বোন, আসলে আমার একটা কাজ পড়ে গিয়েছিল, তাই আর ভেতরে যাইনি। এখন কোথায় আছিস? আমি বাড়িতেই আছি। আমি আসছি বনু। আর শোন, রৌনক ভাইয়া তোর খোঁজ করছিল। রৌনককে? ফাইনাল ইয়ারে পড়ে, তুই চিনিস না? ছেলেটার একটা ছবি পাঠাতো। ওকে বনু। কল ডিসকানেক্ট করে রৌনকের দিকে তাকিয়ে বলে, ভাইয়া বনু বাড়িতে আছে, কি যে একটা কাজ ছিল তাই আজ আর ক্লাস করেনি। ওকে, তাহলে আমি আসছি। ওকে ভাইয়া। রৌনক শান্ত চিত্তে চলে গেল। এদিকে রূপ রৌনকের দিকে এখনো তাকিয়ে আছে। আজ রূপের বড্ড মন খারাপ। রৌনককে যে মনে মনে পছন্দ করতে শুরু করেছে রূপ, এটা রূপ নিজেও বুঝতে পারছে না। এদিকে রৌনকের পছন্দ ফারহা। মন খারাপ নিয়ে রূপ মিলার সাথে ক্যাম্পাস থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে বসে সাহারা চৌধুরী চা পান করছিল। হঠাৎ গাড়ির শব্দ পেয়ে তিনি ভাবেন হয়তো আকরাম এসেছে। তবে কিছুক্ষণ বাদে দরজার দিকে তাকাতে চমকে উঠে হাত থেকে চায়ের কাপ ফ্লোরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সাহারা ছলছল চোখে বলে উঠল, মেঘ। মেঘ কোনো কথা না বলে নিজের লাগেজ নিয়ে উপরে নিজের রুমের দিকে যেতে যেতে সার্ভেন্টকে বলতে লাগলো, গেস্ট রুমটা দ্রুত ক্লিন করে নিয়ে যান, আর আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। কথা হতেই বেশ শব্দ করে দরজা আটকে দেয় মেঘ। এদিকে আসলাম ড্রয়িং রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ছেলে কাণ্ড দেখতে লাগলো। গেস্ট রুম ক্লিন থাকায় সার্ভেন্ট দ্রুত আসলামকে নিয়ে গেস্ট রুমের দিকে যেতে লাগলো। সাহারা বেগমের চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। তার আদরের ছেলের মুখ ফিরিয়ে নেওয়াটা যেন তিনি মানতে পারছেন না। কিন্তু যা করেছে তাতে এত সহজে মেঘ যে তাকে ক্ষমা করবে না এটা তিনি ভালো করেই জানে। তাই তো তিনি তার ছেলের ভালোবাসা এবার ফিরিয়ে দিবে যে কোনো মূল্যে। সাহারা ছুটল তার আদরের বড় ছেলের পছন্দের খাবার রান্না করার জন্য। এদিকে মেঘ এত বছর পর তার নিজের রুমে এসে বেশ অবাক হয়, কারণ এত বছরেও তার রুমের কোনো জিনিসের পরিবর্তন হয়নি। সব কিছু আগের মতোই সাজানো গোছানো রয়েছে। মেঘ তার রুমের ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরালো। ভাবতে লাগলো 5 বছর আগের সেই দিনের কথা, অতীত। এইসব কি মেঘ? তোমার রেজাল্টের এই অবস্থা কেন? তুমি মেডিকেলে পড়তে যাও নাকি প্রেম করতে যাও? মম, আই ক্যান এক্সপ্লেইন দ্যাট। শাট আপ মেঘ, ডোন্ট ইউ ডেয়ার। মম প্লিজ, নেক্সট টাইম আর এমনটা হবে না। আমি তোমার স্বপ্ন পূরণ করব মম, বিলিভ মি। ও রিয়েলি? এই রেজাল্ট নিয়ে তুমি বড় ডাক্তার হবে? হাসালে আমায়। যাই হোক, আগামীকাল তোমার ফ্লাইট, নিজের সব কিছু প্যাক করে নাও। হোয়াট? মম কি বলছো তুমি? কাল ফ্লাইট মানে? আমি কোথাও যাচ্ছি না। তুমি যাচ্ছ আর আগামীকালই তুমি যাবে। নো মম, আমি যাব না। যার জন্য তুমি যেতে চাইছো না সে যদি না থাকে তাহলে তুমি এখানে থেকে কি করবে? মানে কি বলতে চাইছো তুমি? আজই তুমি তোমার সো কল্ড প্রেমিকার সাথে ব্রেকআপ করবে। মেঘ রেগে কঠিন গলায় বলে উঠল, যদি ব্রেকআপ না করি তাহলে? এই দেখো, তোমার প্রেমিকার পেছনে আমার লোকেরা ফলো করছে। আমার জাস্ট একটা ইশারায় ওকে মেরে ফেলবে। তুমি বলো, তুমি এখন কি করবে?
মেঘ অবিশ্বাস্য চোখে তার মায়ের দিকে তাকিয়েছে। মেঘ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, তার মম এতটা ভয়ঙ্কর হতে পারে। তার থেকে তার ভালোবাসা মানুষটিকে সরানোর জন্য এত পরিকল্পনা। মেঘ হাতের মুষ্টি চেপে ধরে দাঁতে দাঁত চেপে সাহারার উদ্দেশ্যে বলে উঠল,